আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো কেবল সাইজ ক্যালকুলেশন। কেবল সাইজ আমরা যখন ক্যালকুলেশন করব তখন আমাদেরকে তিনটা প্যারামিটার স্যাটিসফাই করতে হবে। অর্থাৎ আমাদের কেবল আমরা যে ডিজাইন করলাম বা কোন কেবলটা আমরা ইউজ করব সেটা আমরা সিলেকশন করলাম, এক্ষেত্রে আমাদের তিনটা প্যারামিটার স্যাটিসফাই করতে হবে। একটা হলো এম্পাসিটি। এম্পাসিটি মানে হলো কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি। অর্থাৎ আমার কোনো একটা যে কোনো একটা সিস্টেমে, সেটা বাসা বাড়ি হোক বা কোনো মোটরের লোড হোক বা কোনো মেইন এলটি প্যানেলের ইনকামিং কানেকশন হোক, মনে করেন আমার লোড কারেন্ট হলো 500 এম্পিয়ার। সেক্ষেত্রে আমাকে এমন একটা কেবল সিলেক্ট করতে হবে যে কেবলটার ইনস্টলেশনের উপর ভিত্তি করে বিভিন্ন ডি রেটিং ফ্যাক্টর কনসিডার করে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি 500 উপরে থাকতে হবে, কম হলে হবে না। এটা হলো এম্পাসিটি, কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি। কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি কিন্তু আপনি যদি নর্মাল যে কেবলের ক্যাটালগ নিয়ে দেখেন, যে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি মনে করেন 240 240 স্কোয়ার কেবলের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি 50, মনে করেন 550। আপনার প্রয়োজন হলো 500, আমার 50 বেশি আছে, আপনি 240 সিলেক্ট করলেন। একটা এক্সাম্পল হিসেবে বলতেছি। কিন্তু এইভাবে শুধু সিলেক্ট করলেই হবে না, কারণ কারেন্ট আমরা যে কেবলটা সিলেক্ট করব সেই কেবলটা ইনস্টলেশনের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ডি রেটিং ফ্যাক্টর আছে, স্পেশালি গ্রুপ ফ্যাক্টর। গ্রুপ ফ্যাক্টরটা খুবই ক্রিটিক্যাল একটা ফ্যাক্টর, কারণ গ্রুপ ফ্যাক্টরের কারণে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি অনেক বেশি ডিরেটেড হয়ে যায়। ওকে। আর এর বাইরে যে আরো কিছু আছে সেগুলো নিয়ে আগেও আলোচনা করছি, আজকে আরো পরে আলোচনা করব। যেমন আন্ডারগ্রাউন্ড কেবল হলে সোয়েল রেজিস্টিভিটি, আন্ডারগ্রাউন্ড টেম্পারেচার, এগুলোর উপর ভিত্তি করে এগুলোর ইম্প্যাক্টটা লিটল বিট কম। বাট গ্রুপ ফ্যাক্টর, অর্থাৎ গ্রুপ ফ্যাক্টরটা কখন ইউজ হয়? একের অধিক সার্কিট। অর্থাৎ আমার যদি 6টা কেবল হয়, দুইটা পেজ, দুইটা নিউট্রাল, দুইটা আর্থিং, বা তিনটা পেজে যদি 6টা কেবল হয়, ওকে, দুইটা সার্কিট হয়, এগুলো নিয়ে আমি আগে আরো আলোচনা করছি। যাই হোক, এরকম মানে গ্রুপ ফ্যাক্টর যদি অ্যাপ্লাই হয় তাহলে অনেক কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটা অনেক কমে আসে। তো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে এবং কিভাবে ক্যালকুলেশন করে সেটা আমি দেখাবো। তারপর হলো ভোল্টেজ ড্রপ। এমন একটা কেবল আমি সিলেক্ট করব যেটাতে আমার ভোল্টেজ ড্রপ, আমার যে যে অ্যালাউবেল লিমিট। অ্যালাউবেল লিমিট বলতে আমি কি বুঝাইতে চাচ্ছি সেটা যদি আমি একটা এক্সাম্পল দিই, জাস্ট ছোট করে। মনে করেন আমি আমার বাসার জন্য কেবল, বাসার যে ইনকামিং কেবল সেই ইনকামিং কেবল সিলেক্ট করব। এই যে দেখেন এখানে লেখা আছে ভোল্টেজ ড্রপ, এটা হলো বিএনপিসি তে। এটা কিসের? বিএনপিসি 2023। বাসাবাড়ির জন্য যদি আমি সিলেক্ট করি, ভোল্টেজ ড্রপ শ্যাল বি উইথ ইন স্পেসিফাইড লিমিট অফ 2.5%। ওকে। সো ভোল্টেজ ড্রপ, মনে করেন আপনি, আপনার এম্পাসিটি ঠিক আছে, বাট কেবল এম্পাসিটি যদি ঠিক থাকে তাহলেও ভোল্টেজ ড্রপ ঠিক নাও থাকতে পারে। কি কারণে ঠিক নাও থাকতে পারে? মনে করেন আপনার কেবলের লেন্থ অনেক বেশি। কেবলের লেন্থ যদি অনেক বেশি হয় তাহলে কেবলের রেজিস্ট্যান্স অনেক বেশি হবে। রেজিস্ট্যান্স অনেক বেশি হলে লস অনেক বেশি হবে, আই স্কোয়ার আর। আর লস যদি অনেক বেশি হয় তার মানে কি ভোল্টেজের ড্রপ অনেক বেশি হবে। সো অ্যাম্পাসিটি ঠিক থাকলেও ভোল্টেজ ঠিক নাও থাকতে পারে। অনেকে হয়তো ভাবতে পারেন যে অ্যাম্পাসিটি, আমার কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি 500 এম্পিয়ার, সো আমি ডিরেটিং ফ্যাক্টর বা অন্যান্য কিছু ইস্যু করে আমি যে কেবলটা সিলেক্ট করলাম সেই কেবলের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি 600 এম্পিয়ার, আমার আরো 100 এম্পিয়ার মার্জিন আছে, সো আমারটা ওকে। কিন্তু আসলে না। যদি কেবলের লেন্থ অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে ড্রপ অনেক বেশি হবে, ভোল্টেজ লস অনেক বেশি হবে, ড্রপ অনেক বেশি হবে, সো ভোল্টেজ ড্রপ মিট নাও করতে পারে। সেজন্য আমাদেরকে ভোল্টেজ ড্রপটাও চেক করতে হবে। ওকে। যে 2.5% হলো এলটি কেবল বিএনপিসি, অর্থাৎ আমরা বাসা বাড়ির যে কেবল গুলো এই যে ইউজ করি ইনকামিং এর জন্য, সেই কেবল গুলোর ভোল্টেজ ড্রপ 2.5% এর ভিতরে থাকতে হবে। আর আরেকটা বিষয় আছে, 2.5%। এখানে আবার বলা আছে, হ্যাঁ এখানেও ওই যে এটা হলো কিসের, এসডিবি বা এমডিবি, এসডিবি এমডিবি, 2.5%। ওকে। আর এটা যদি লাইটিং সার্কিট হয়, শুধুমাত্র লাইটিং, অর্থাৎ আমরা যে কানেকশনটা দিব সেই কানেকশনটা যদি লাইটিং, অর্থাৎ আমাদের বাসা বাড়িতে যে লাইট আছে সেই লাইটের জন্য আমরা যদি কানেকশনটা দেই তাহলে সেই কানেকশনটা হইতে হবে 1%। ওকে। লাইটিং এর জন্য কোথায়, এই যে লেন্থ অফ সার্কিট, লাইটিং সার্কিট, অর্থাৎ আমরা যে যেটা আমি বলতেছিলাম যে আমাদের সার্কিটের লেন্থ যদি অনেক বেশি হয়ে যায় তাহলে ড্রপ অনেক বেশি হতে পারে। তো আমাদেরকে এটা ক্যালকুলেট করতে হবে এবং
এবং সেই ভোল্টেজ ড্রপটা আমাদের সবসময় কি, যে কোনো ধরনের, এলটি সার্কিট, ইনকামিং আউটগোয়িং যে কোনো ধরনের এলটি সার্কিট, এসডিবি এমডিবি এর ইনকামিং আউটগোয়িং যে কোনো ধরনের এলটি সার্কিটের ভোল্টেজ ড্রপ 2.5% এর ভিতরে থাকতে হবে। শুধুমাত্র লাইটিং, আমাদের বাসা বাড়িতে যে লাইটিং বা বিভিন্ন ইন্ডাস্ট্রি কমার্শিয়াল বিল্ডিং গুলোতে যে লাইট, সেই লাইটিং এর ক্ষেত্রে ভোল্টেজ ড্রপ 1% এর বিলো থাকতে হবে। ওকে, 1% এর বিলো থাকতে হবে। সো ভোল্টেজ ড্রপের রেটিং সম্পর্কে আশা করি আপনারা ক্লিয়ার। ওকে, এটা হলো এলটির জন্য, এইচটি না। এলটির যে কোনো সার্কিটে বিএনপিসি অনুযায়ী ভোল্টেজ ড্রপ 2.5% এর লিমিট থাকতে হবে। শুধু লাইটিং সার্কিটের ক্ষেত্রে সেটা 1%। ওকে, আমরা এই ভোল্টেজ ড্রপের ক্ষেত্রে যেহেতু বিএনপিসি তে মেনশন করা আছে, সো আমরা বিএনপিসি টাই ফলো করব। ওকে, কারণ বিএনপিসি টা যেহেতু আমাদের দেশে, আমরা সেটাই ফলো করব। ওকে, তো যেটা বলতেছিলাম যে শুধু লাইটিং সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ ড্রপ লেস দেন 1%, আর অন্যান্য সকল এলটি সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ ড্রপ লেস দেন 2.5%। জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তারপর শর্ট সার্কিট কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি। সো শর্ট সার্কিট কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি উইথস্ট্যান্ড, আমাদের যে কেবলটা সিলেক্ট করবো সেই কেবলটা শর্ট সার্কিট কারেন্ট ক্যাপাসিটি উইথস্ট্যান্ড করে কিনা সেটা আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে। এক্ষেত্রে এইচটি সার্কিটের ক্ষেত্রে মাস্ট, মানে এইচটি সার্কিটের ক্ষেত্রে শর্ট সার্কিট কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি মাস্ট আমাদেরকে অবশ্যই করতে হবে। আর এলটি সার্কিটের ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে বিশেষ করে ওই যে মেইন সার্কিট যেটা আছে আমাদের, মনে করেন ট্রান্সফরমারের পরে, ট্রান্সফরমার থেকে এলটি প্যানেল পর্যন্ত যে কেবলটা আছে, এখানে তো শর্ট সার্কিট কারেন্ট অনেক বেশি পড়ে সাধারণত। ওকে, তারপর হয়তো এলটি প্যানেল থেকে অনেক ভাগ হইয়া বিভিন্ন মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড গুলোতে যায়, ওখানে হয়তো শর্ট সার্কিট কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটা একটু কমে আসে। ওকে, যাই হোক, এরপরেও মূল বিষয়টা হলো আমাদেরকে এগুলো শর্ট সার্কিট কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি চেক করতে হবে। এখন আমরা যে সার্কিট ব্রেকার গুলো ইউজ করব আমাদের এমডিবি তে, এসডিবি তে, ওই সার্কিট ব্রেকার গুলো শর্ট সার্কিট কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি সাধারণত 6 এম্পিয়ার ইউজ হয়। 6 এম্পিয়ার এগুলো। আচ্ছা, ওটা আমি যখন সার্কিট ব্রেকার নিয়ে আলোচনা করব তখন ওই সার্কিট ব্রেকার শর্ট সার্কিট কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি রেটিং নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে এখন আমরা ক্যালকুলেশন গুলো কিভাবে করব সেক্ষেত্রে ক্যালকুলেশন কেবল, এইচটি কেবল এবং এলটি কেবল। আমরা যখন এইচটি কেবলের সিলেকশন করব, এইচটি কেবল যখন সিলেকশন করব, যদিও আমি সাবস্টেশনের একটা মডিউলে কেবল সিলেকশন অলরেডি আলোচনা করছি, এরপরেও এখানে একটু আলোচনা করছি যাতে আপনারা একটু বেশি আলোচনা করলে রিভিউ বেশি হবে, স্মরণ থাকবে বেশি। এইচটি কেবল যখন আমরা সিলেকশন করব তখন আমাদের শর্ট সার্কিট যে কারেন্ট রেটিংটা আমরা নিব সেটা হলো গ্রিড। ওকে, আমরা আমাদের 11 কেবি লাইনটা যে গ্রিডের সাথে কানেক্টেড থাকবে সেই গ্রিডের শর্ট সার্কিট কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি নিব, এবং সেটা যে গ্রিডের সাথে কানেক্টেড থাকবে সেই গ্রিডের ফল্ট ক্লিয়ারিং টাইম নিব। কেবল টাইপ তো কপার বা অ্যালুমিনিয়াম, কারণ কপার কেবল টাইপের উপর নির্ভর করে রেজিস্ট্যান্সের একটা ইস্যু আসে। সো রেজিস্ট্যান্সের ইস্যুর উপর ভিত্তি করে ভোল্টেজ ড্রপ আসে। ওকে, আর এলটি কেবল যেহেতু গ্রিডের সাথে সরাসরি কানেক্টেড থাকে না, এখানে কিন্তু একটা বিষয় আমি আপনাদেরকে একটু বলে রাখি, সেটা হলো এই পিকচারটা যদি আপনারা দেখেন, তাহলে এখানে কি দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে প্রাইমারি, এখানে দেখা যাচ্ছে সেকেন্ডারি। ওকে, সেকেন্ডারি তার মানে কি, ট্রান্সফরমারের প্রাইমারি পার্টের সাথে সেকেন্ডারি পার্টের ইলেকট্রিক্যাল কোনো কানেকশন নাই। এই যে এটা হলো ইলেকট্রিক্যাল কানেকশন, ফেজ এ, ফেজ বি, ফেজ সি। এটা আসছে কোথায় থেকে? 11 কেবি গ্রিড থেকে। 11 কেবি গ্রিডে তিনটা কেবল আছে, ফেজ এ, ফেজ বি, ফেজ সি। সেখান থেকে আসা ট্রান্সফরমারের প্রাইমারিতে যে তিন জায়গায় কানেকশন হচ্ছে, তারপর এখানে কিন্তু ইলেকট্রিক্যাল কানেকশন। এটা আমি ট্রান্সফরমারের ক্লাসটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন, এখানে ম্যাগনেটিক কাপলিং এর মাধ্যমে, ফ্লাক্স এর মাধ্যমে ইলেকট্রিসিটি বা ভোল্টেজ এখানে জেনারেট হয়। ওকে, সো এখানে কিন্তু ইলেকট্রিক্যাল কোনো কানেকশন থাকে না, আপনার ম্যাগনেটিক ম্যাগনেটিক কানেকশন। কাজেই এটা যেহেতু গ্রিডের সাথে সরাসরি কানেক্টেড না, সো আমি গ্রিডের ফল্টটা এখানে আমি কারেন্ট ক্যারিং শর্ট সার্কিট কারেন্ট ক্যারিং, গ্রিডের শর্ট সার্কিটটা এখানে ইউজ হবে না। এখানে ইউজ হবে ট্রান্সফরমারের যে পার্সেন্ট অফ ইম্পিডেন্স থাকে এবং ট্রান্সফরমারের যে রেটিং থাকে, সেই রেটিং এর উপর ভিত্তি করে এখানে আমি শর্ট সার্কিট কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি ক্যালকুলেট করব। সেটা আমি সাবস্টেশনের যে কোর্স আছে সেখানে অলরেডি এটা নিয়ে আমি আলোচনা করছি।
তারপর ফল্ট ক্লিয়ারেন্স টাইম। এখন ফল্ট ক্লিয়ারেন্স টাইমটা আমি অলরেডি ওই সাবস্টেশনের ক্লাসে আইসি অনুযায়ী কত, আইসি অনুযায়ী রিকমেন্ডেড ভ্যালু হলো 1 সেকেন্ড, বাট রিকমেন্ডেড এটা 0.5, 1, 2 এবং 3 সেকেন্ড, যে কোনোটাই ইউজ করা যায়। ওকে, সেটা নিয়েও আমি অলরেডি আলোচনা করছি। তারপর কেবল টাইপ, যেটা বললাম কপার বা অ্যালুমিনিয়াম। এলটি কেবল হিসেবে সাধারণত আমাদের দেশে কপারই বেশি ইউজ হয়, বাট এইচটি কেবল হয়তো মাঝে মাঝে অ্যালুমিনিয়াম ইউজ হয়। কিন্তু ইউকে তেও আমি দেখছি যে কপার কেবলটাই বেশি ইউজ হয়, ইন্ডিয়াতে অ্যালুমিনিয়াম কেবলটা অনেক বেশি ইউজ হয়। বাংলাদেশে ইদানিং অ্যালুমিনিয়াম কেবলের ইউজটা একটু বাড়তেছে। তারপর ভোল্টেজ ড্রপ, ভোল্টেজ ড্রপটা তো ওই যে কেবল লেন্থ, কিসের উপর নির্ভর করে, রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স নির্ভর করে কেবল লেন্থ, কেবল টাইপ, কপার না অ্যালুমিনিয়াম, কেবলের লেন্থ, কেবলের ক্রস সেকশন এরিয়া। সেগুলো যখন ভোল্টেজ ড্রপ নিয়ে আলোচনা করবো তখন আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে, তো এখানে শুধু আপনাদেরকে আবার একটু রিভিউ করলাম যে এইচটি কেবল সিলেকশন কিসের উপর ডিপেন্ডেন্ট করে। যে এখানে আরেকটা বিষয়, যে গ্রিড শর্ট সার্কিট কারেন্ট। গ্রিড আমি কিন্তু ওই যে সাবস্টেশনের সময় যখন আলোচনা করছিলাম তখন কিন্তু বলছিলাম যে 11 কেবি গ্রিডে আমরা 25 কিলো এম্পিয়ার ইউজ করি। এটা আসলে কোত্থেকে আসে? এটা আসলে আহ, কোথায় থেকে আসে 25 কিলো এম্পিয়ার? এটা হলো 300। শর্ট সার্কিট কারেন্ট উইথ স্ট্যান্ড ডিউরেশন 25 কিলো এম্পিয়ার এবং 3 সেকেন্ড। ওকে, এটা হলো একটা গ্রিডের, কি গ্রিড এটা আমি উপরে দেখবো পরে। শর্ট সার্কিট কারেন্ট উইথ স্ট্যান্ড সেকেন্ড 25 কিলো এম্পিয়ার 3 সেকেন্ড। ওকে, এটা হলো 33 কেবির জন্য, 11 কেবি না, 33 কেবির জন্য 25। এই তো যেটা দেখেন এখানে, এই যে রেটেড রেটেড অ্যারেস্টার ভোল্টেজ, ম্যাক্সিমাম ভোল্টেজ, অ্যারেস্টার, লাইটনিং অ্যারেস্টার, যাই হোক, মূলত ওই যে এটা হলো 33 কেবি। ওকে, এটা হলো ওই যে রেটেড ভোল্টেজ 36, মানে নমিনাল ভোল্টেজ 33। সো 33 কেবির জন্য 25 কিলো এম্পিয়ার এবং 3 সেকেন্ড সেটা। ওকে, 3 সেকেন্ড। এর বাহিরেও যদি আরো, এখানে যদি একটু সার্চ দেই 500 লিখে, এই যে এই পেজে দেখেন, এটা হলো 300, পেজ নাম্বারটা ভুলে গেছিলাম, 360। দেখো এটা পেজ নাম্বারটা ইস্যু না, ইস্যু হলো যে এটা আমরা এখন এখন এটা সরণ 369, 369। এখন আমরা একটু উপরে আসি। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, পিডিবি। এটা হলো পিডিবির কোনো একটা কাজের টেন্ডার, যে দেখেন টেন্ডার ডকুমেন্ট, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, পিডিবি। ওকে, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এর কোনো একটা টেন্ডার ডকুমেন্ট থেকে এটা আমি নিছি। এখন টেন্ডারে এখানে ভিতরে কি আছে বা কি সব কিছু আমি দেখাবো না, আপনারা এগুলো ইন্টারনেটে সার্চ দিয়ে যদি নিজেরা বের করতে পারেন, ডিটেলস আলোচনা করেন। আমি শুধু এখান থেকে আপনাদেরকে এক পেজে নিয়ে যাব, সেটা হলো এই যে এখানে। অর্থাৎ এখানে যে টেন্ডারটা হচ্ছে সেটা দেখা যাচ্ছে 33/11 কেবি কোনো সাবস্টেশনের টেন্ডার, টেন্ডার। তো এখানে দেখেন শর্ট সার্কিট এমবিএ, এখানে শর্ট সার্কিট কিলো এম্পিয়ারে না দিয়ে এমবিএ তে দিয়ে দিচ্ছে। তো এটাতে আপনাদের জন্য আরো ভালো হয়েছে, তো আপনারা আরেকটা বেশি জিনিস শিখতে পারতেন। মনে করেন এখানে যদি লেখা থাকতো 25K, অর্থাৎ কিলো এম্পিয়ার, অথবা 40 কিলো এম্পিয়ার, অথবা 30 কিলো এম্পিয়ার, তাহলে তো আমরা শুধু, আপনারা শুধু কিলো এম্পিয়ারটাই জানতেন। কিন্তু এই শর্ট সার্কিট, শর্ট সার্কিটটা শুধু কিলো এম্পিয়ার না, শর্ট সার্কিট রেটিংটা এমবিএ তেও দেওয়া যায়। এমবিএ তেও অনেকেই মেনশন করে, এমবিএ তে যেমন এখানেই মেনশন করছে। এটা তো পাওয়ার, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের, যে বিপিডিবি, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। ওকে, সো এটা আমাদের ইন্টারনেটের কোনো সাধারণ সোর্স না আর কি। ওকে, সো এখন দেখেন 33 কেবি সাইডে 1500 এমবিএ, 11 কেবি সাইডে 500 এমবিএ। দেখেন 500 এমবিএ থেকে আপনি কেবিএ কত কিলো এম্পিয়ার সেটাতে আপনি কিভাবে বের করবেন, এটা আমি এখানে দেখা দিচ্ছি। এটাই হলো আপনাদের এখানে একটা বেনিফিট,
যেটা আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি যে কিভাবে আপনারা বের করবেন। আমার এমবিএ রেটিংটা হলো 500। ওকে, সো এবং ভোল্টেজ হলো 11 কেভি। সো আমাদের একটা ফর্মুলা হলো কি, পাওয়ার, পাওয়ার ডিভাইডেড বাই 1.732 ডিভাইডেড বাই ভোল্টেজ। ওকে, এই যে দেখেন এখানে আসছে 25, তাহলে কি হলো 25 কিলো এম্পিয়ার, সরি 26 কিলো এম্পিয়ার। আমি হিসেব করতেছিলাম 25, এটা আসলে 25এই স্ট্যান্ডার্ড ইয়ে করা হয় আর কি। একটা স্ট্যান্ডার্ড নিয়মে 25ই ধরা হয়। তারপর হলো যে 33 কেবিতে কত ছিল, 1500। 33 কেবিতে 1500। ওকে, সো এত ডিভাইডেড বাই 1.732 ডিভাইডেড বাই, ওনার ধরে লিখে, এই যে 26। এখানেও 33তেও 25 কিলো এম্পিয়ার। ওকে, 25 কিলো এম্পিয়ার। সাধারণত 132 কেবি যদি হয়, 132 কেবি যদি হয় তাহলে শর্ট সার্কিট কারেন্ট রেটিংটা 31.5 হয়। আচ্ছা, আমরা 132 নিয়ে যখন আলোচনা করবো তখন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এখন আপাতত আমরা 500, আমাদের এখানে ফল্ট এমবি রেটিং হলো 500। 500তে 11 কেবি এখানে। অর্থাৎ এখানে এখান থেকে আরেকটা বিষয় আমি আপনাদের নলেজে আনতে চাচ্ছি, সেটা হলো যে আমরা তো যে আমরা যে শুধু বাসা বাড়ির জন্য সাবস্টেশন ডিজাইনের কাজ করব তা তো না। আমরা ওরকম পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, ডেসা, ডেস্কো বা আরইবি, আরো অনেক কোম্পানির এরকম সাবস্টেশন ডিজাইন নিয়ে আমরা কাজ করতে হতে পারে। ওকে, সেক্ষেত্রে আমরা কিভাবে কাজ করব, সেক্ষেত্রে আমরা ওদের যদি এখানে কোনো শর্ট সার্কিট কারেন্ট রেটিং দেওয়া থাকে, যেমন এখানে দেওয়া আছে, এখানে যে রেটিংটা দেওয়া থাকবে আমরা ওই রেটিংটা নিয়ে আলোচনা করব। ওকে, যে রেটিংটা দেওয়া থাকবে আমরা ওই রেটিংটা নিয়ে কাজ করব। যদি কোনো রেটিং দেওয়া না থাকে তাহলে আমি ওই 11 কেবির জন্য তখন ওই যে গ্রিডের সাথে কানেক্টেড রাখবো, ওই গ্রিডের ওয়েবসাইট দেখে কত গ্রিড বা ওদের সাথে কথা বলে তখন করব, চেষ্টা করব করার জন্য, কানেকশন দেওয়ার জন্য। সাধারণত পিডিবি বা ডেটা ডেস্ক এগুলোতে দেওয়া থাকে আর কি, না দেওয়ার কোনো কারণ থাকে না আর কি। আমি কখনো পাইনি আর কি এরকম। যাই হোক, তবে বাসা বাড়ির জন্য যখন আমরা কাজ করব, বাসা বাড়ির জন্য যে পাবলিক, এগুলো তো আসলে আর ওইরকম টেন্ডার থাকে না। হ্যাঁ, 11 বা 0.4 কেবি একটা সাবস্টেশন বসাইতে হবে, এরকম একটা কাজ নেই। সেক্ষেত্রে আমরা 25 এইচটি সাইডে শর্ট সার্কিট কারেন্ট গ্রিড ক্যাপাসিটর 25। এবং এখানে যদি টাইমের কথা দেখেন তাহলে কোন এক জায়গায় নিশ্চয়ই টাইমের কথা বলা আছে 30 সেকেন্ড। আপনি দেখবেন এখানে 30 সেকেন্ড। ওকে, 30 সেকেন্ড শর্ট সার্কিট ডিউরেশন, যেটা আর কি নাম্বার অফ ফেজ 3। শর্ট সার্কিট ডিউরেশন, এখানে ডিউরেশনের কথা উল্লেখ নাই। যে ডিউরেশনের কথা যদি এখানে শর্ট সার্কিট, আপনারা যে টেন্ডার ডকুমেন্টারে কাজ করবেন সেই টেন্ডার ডকুমেন্টে যদি শর্ট সার্কিট উইথস্ট্যান্ড বা ফল্ট ক্লিয়ারেন্স টাইমের কথা উল্লেখ থাকে তাহলে ওইটা নিয়ে কাজ করবেন। আর যদি উল্লেখ না থাকে তাহলে ওই যে আইসি তে, আমি সাবস্টেশন ক্লাসে আইসি তে যে পেজটা আমি শেয়ার করছি, রিকমেন্ডেড ভ্যালু হলো 1 সেকেন্ড, এবং কম বেশিও আমরা ইচ্ছা করলে ইউজ করতে পারবো। তবে 1 সেকেন্ড হলো রিকমেন্ডেড ভ্যালু, যেটা আমরা ফলো করার চেষ্টা করবো। ওকে, তাহলে এই দুইটা বিএনপিসির এটা আমাদের দেখা শেষ, এটা আমাদের দেখা শেষ। তারপর একটু পরে আসবো, আগে একটু স্লাইডে আসেনি আবার। সো এই যে গ্রিড শর্ট সার্কিট কারেন্ট, এটা নিয়ে আলোচনা করলাম, যে এখানে কি এইচটি এবং এলটি। এখন আজকে আমরা যে কেবল সাইজিং এর যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো এলবি কেবল সাইজিং। এখন প্রথমে যে আলোচনাটা করবো সেটা এলবি কেবল সাইজিং, সেটা অ্যাপ্লিকেবল স্ট্যান্ডার্ড আমরা বিএনবিসি অনুযায়ী চেক করব, যেটা অলরেডি আমি বিএনবিসি চেক করছি যে ভোল্টেজ ড্রপ। ওকে, ভোল্টেজ ড্রপ এলটি কেবল, এখানে এখানে এলবি কেবল, কেউ এলবিও বলা যায় আবার এলটিও বলে আর কি। লো ভোল্টেজ কেবল, লো ভোল্টেজ কেবল বলতে আসলে 500 ভোল্ট বা 230 ভোল্ট সিঙ্গেল ফেজে বলা হয় লো ভোল্টেজ কেবল। সো লো ভোল্টেজ সব ধরনের কেবলে আমাদের ভোল্টেজ ড্রপ 2.5% কম হইতে হবে। আর একটা জিনিস যে আমরা শিখছি বিএনবিসি থেকে, যে যদি অনলি ফর লাইটিং সার্কিট সেক্ষেত্রে 1%-এর চেয়ে কম হইতে হবে। ওকে, আমরা যদি বিএনবিসি তে কোনো কিছু পাই তাহলে সেটা আমরা বিএনবিসি ফলো করব। ওকে, আর বিএনবিসি তে যদি কোনো কিছু না পাই আমরা, বা বুঝতে না পারি, বা কোনো কনফিউশন থাকে, সেক্ষেত্রে আমরা এনইসি বা তারপর আমরা আইএসি, তারপর আইট্রিপলি,
এই পরে এগুলো আমরা ফলো করবো। যেমন আমি আপনারা যদি সাবস্টেশনের ক্লাসগুলো দেখেন তাহলে দেখবেন সাবস্টেশনের ক্লাসগুলোতে আমি এনএসসি ফলো করছি। ওকে, এনএসসি এনএসসি ফলো করছি, কারণ এনএসসি তে সাবস্টেশনের ওই যে সার্কিট ব্রেকার এবং ফিউজের প্রাইমারি এবং সেকেন্ডারি সাইডে সার্কিট ব্রেকার এবং প্রাইমারি সাইডে ফিউজের রেটিং গুলো ক্লিয়ারলি স্পষ্টভাবে মেনশন করা আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন পরের স্লাইডে যাই। পরের স্লাইডে যে আমরা এখানে আমার কেবল সাইজিং করতে হলে কি অ্যাম্পাসিটি ক্যালকুলেট করতে হবে, ভোল্টেজ ড্রপ এবং শর্ট সার্কিট উঠছেন ক্যাপাসিটি ক্যালকুলেট করতে হবে। ওকে, তো প্রথমে আমরা অ্যাম্পাসিটি নিয়ে আলোচনা করব। এখন আমরা যদি কোনো একটা কেবলের অ্যাম্পাসিটি নিয়ে আলোচনা করি, ক্যালকুলেট করতে চাই, অ্যাম্পাসিটি মানে হলো কি কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি। এখন এই কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি বিভিন্ন কারণে কম বেশি, মানে বেশি তো হয় না আসলে, মানে ডিরেটিং মানে কমে যাইতে পারে আর কি কেবলের। কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি কি হইতে পারে, স্ট্যান্ডার্ড যে ভ্যালু আমাদের যে স্ট্যান্ডার্ড ভ্যালু, যেমন স্ট্যান্ডার্ড ভ্যালুর কথা যদি বলি, মনে করেন এখানে একটা কেবল ক্যাটালগ আছে আমার কাছে বিবিএস। এই বিবিএস এর যে এখানে যে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি, যদি এখানে একটা জায়গায় যদি চাই, তাহলে এখানে যে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি গুলো দেওয়া আছে এটা হলো কি বিওআইএ। বিওআইএ বিএস বিএস স্ট্যান্ডার্ড অনুযায়ী এরা এ করছে। এখানে যে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি মনে করেন এখানে 1.5 বা 1.5 mm স্কোয়ার, 2.5 mm স্কোয়ার, এদের যে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি। সেটাও আবার দেখেন কারেন্ট রেটিং 35 ডিগ্রি সেলসিয়াস ইন কন্ডুইট, কারেন্ট রেটিং 35 ডিগ্রি সেলসিয়াস ইন ইয়ার। অর্থাৎ এটা যদি কোনো কন্ডুইটের ভিতর দিয়ে যায় তাহলে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি কপারের জন্য এরকম, অ্যালুমিনিয়ামের জন্য এরকম। আবার যদি ইয়ারে থাকে তাহলে অনেক বেশি। এই যে ইয়ারে একটু বেশি কেন থাকে, কারণ ইয়ারে থাকলে কেবল কারেন্ট কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি একটু বেশি হয় সাধারণত। এটা কারণ কারেন্টের কেবলের ভিতর দিয়ে যখন ইলেকট্রিসিটি ফ্লো করে তখন হলো কি কেবলটা একটু গরম হতে পারে। সো এখন এটা যদি এয়ারে থাকে তাহলে ওই ক্যাবেলের যে গরমটা সেটা এয়ারের মাধ্যমে দ্রুত ঠান্ডা হয়ে যায় আর কি। তাতে হিটটা দ্রুত ডিসিপিট হয়ে যায়। সেজন্য এয়ারে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটা একটু বেশি থাকে। যা হোক, সেখানে আমি আসছি তার আগে সময় যে টেম্পারেচার, ডিরেটিং ফ্যাক্টর গুলো কি কি, ডিরেটিং ফ্যাক্টর গুলো আপনি যদি দেখেন হলো অনেকেই অনেকগুলোই থাকতে পারে, তো বাট মোস্ট ইম্পর্টেন্ট থিং হলো, মোস্ট ইম্পর্টেন্ট থিং গুলো আমি এখানে নিয়ে আসছি, সেটা হলো টেম্পারেচার। টেম্পারেচারের কারণে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি ড্রাস্টিক্যালি কমে যেতে পারে। টেম্পারেচার যদি অনেক বেশি হয়ে যায় তাহলে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি অনেক কমে যেতে পারে। সোয়েল রেসিস্টিভিটি, সোয়েল রেসিস্টিভিটি এটা তো আসলে আন্ডারগ্রাউন্ড কেবল। আমি যদি ডাক্টের মাধ্যমে যদি মাটির উপরে যদি কোনো কেবল ইউজ করি, যেমন আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রি গুলোতে দেখবেন অনেক সময় এরকম থাকে আর কি, যে মাটির ট্রের মাধ্যমে মাটির উপর ফ্লোরের উপর দিয়ে নেয় বা এরকম, তাহলে তো আর সোয়েল রেসিস্টিভিটি এখানে আসবে না। ডেপথ অফ ইনস্টলেশনটা আসবে আন্ডারগ্রাউন্ড। আমরা যখন আন্ডারগ্রাউন্ড কেবল ইনস্টলেশন করবো তখন সেটা কতটুকু নিচে। কারণ এখন ডেপথ অফ ইনস্টলেশন কেন আসে, ডেপথ অফ ইনস্টলেশন আসলে মাটির আপনি যত গভীরে যাব তখন টেম্পারেচারের পার্থক্য হয়, রেজিস্টিভিটির পার্থক্য হয়। হ্যাঁ, সো কাজে ডেপথ অফ ইনস্টলেশনটাও একটা ফ্যাক্টর। তারপর যে সবচেয়ে ক্রিটিক্যাল যে বিষয়টা আমি যেটা বলতেছিলাম এর আগেও, যে নাম্বার অফ কন্ডাক্টর। ওকে, নাম্বার অফ কন্ডাক্টর বা সার্কিট, নাম্বার অফ কন্ডাক্টর বা সার্কিট। আচ্ছা, নাম্বার অফ কন্ডাক্টর বা সার্কিট এ ব্যাপারে আমি আপনাদেরকে আরেকটু একটু ক্লিয়ার ধারণা দিতে চাচ্ছি, যে নাম্বার অফ কন্ডাক্টর বা সার্কিটটা আসলে কি। অনেকেই হয়তো জানেন, বাট সবাই যে স্টুডেন্টরা আমার একই রকম হবেন তা তো না, অনেকে হয়তো নাও জানতে পারেন। তা আমি আর নাম্বার অফ কন্ডাক্টর এখানে আবার বলি, যে নাম্বার অফ কন্ডাক্টরস অবলিক সার্কিটস। আমরা যখন কোন এক জায়গায় কারেন্ট, কোন এক জায়গার জন্য যখন থ্রি ফেজ, যেমন আমাদের এই সাবস্টেশন গুলো তো থ্রি ফেজ, এইটা একটা ফেজ, এটা একটা ফেজ, এটা একটা ফেজ। তো নাম্বার অফ এখানে নাম্বার অফ কন্ডাক্টর কয়টা, তিনটা। তো তিন ফেজ, তিনটা ফেজ কি, রেড, ইয়েলো, ব্লু। এই রেড, ইয়েলো, ব্লু তিনটা ফেজ, এই তিনটা ফেজ মিলে একটা সার্কিট, ওয়ান সার্কিট। ওকে, তিনটা ফেজ মিলে ওয়ান সার্কিট। একই রকম ভাবে যদি এরকম আরো এরকম থাকে, একটা দুইটা, তিনটা, যেটাকে আমরা সাধারণত বলে থাকি যে ওয়ান রান, টু রান, থ্রি রান, এরকম আর কি। টু রান, টু রান মানে হলো এরকম দুইটা সার্কিট। ওকে, টু রান, এটাকে দুইটা সার্কিটও বলা হয়, আবার টু রানও আপনি বলতে পারেন। একটা রান যদি থাকে তাহলে আমার ওই যে এই যে ফ্যাক্টরটা আছে নাম্বার অফ কন্ডাক্টর K4, এই ফ্যাক্টরটার ভ্যালু হবে ওয়ান।
ওকে। বাট যদি সেটা দুইটা আসে তখন এই এই ভ্যালুটা ওয়ানের চেয়ে কমে আসবে। কেন কমে আসে? কারণ হলো এখানে মনে করেন আমার তিনটা কেবল আছে, এখানে তিনটা কেবল আছে পাশাপাশি। ওকে। সেক্ষেত্রে এই কেবল গুলো দিয়ে যখন ইলেকট্রিসিটি ফ্লো করবে তখন এই কেবল গুলো একটু গরম হবে, তখন আশপাশটাও গরম হবে। একই রকম ভাবে এই কেবলের ভিতর দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো হবে, তখন আশপাশটা একটু গরম হবে, কেবল গরম হবে, কেবল থেকে টেম্পারেচারটা আশপাশে যাওয়ার চেষ্টা করবে ঠান্ডা হওয়ার জন্য। সো এখন দুইটা কেবল যদি থাকে তাহলে আসলে দেখা যায় এই কেবল গুলোর হিট ডিসিপেশন পাওয়ারটা কমে যায়। মনে করেন এই কেবলটা যদি হিট ডিসিপেট করতেছে, এখানে যদি এটা না থাকতো তাহলে কি এই পুরাটা এদিকে এদিকে টেম্পারেচারটা, তাপটা একটু সরে যেতে পারতো, ডিসিপেট হতে পারতো। কিন্তু এখন আর পারতেছে না। এমন আমরা যে আবার এখানে একটা ইস্যু আছে, আমরা যে সার্কিট গুলো দেই সেই সার্কিট গুলো অনেক সময় এরকম পাশাপাশি থাকে। সেক্ষেত্রে দেখা যায় এরকম টাচ পয়েন্ট থাকে। এই টাচ পয়েন্টের উপর ভিত্তি করে ডিরেটিং ফ্যাক্টর একরকম হয়। আবার যদি মাঝখানে স্পেস থাকে, সেই স্পেসের আবার কত স্পেস, কতটুকু দূরে, সেটার উপর ভিত্তি করে আবার ডিরেটিং ফ্যাক্টর হয়। ওকে, মূল বিষয়টা হলো এরকম, সার্কিট যদি একটা থাকে তাহলে আমার ডিরেটিং ফ্যাক্টরের ভ্যালু হবে 1। সার্কিট যদি দুইটা থাকে তাহলে সেটা সম্ভবত 87.87, মানে হলো কি 0.87। ওকে। যদি তিনটা সার্কিট থাকে তাহলে সম্ভব, এটা আমি দেখবো এখন, জাস্ট ওই এখন যেটা বলতেছি সেটা আমার মুখস্থ থেকে একটু ভুল হতে পারে। 0.3। যদি চারটা সার্কিট থাকে সেটা মনে হয় তখন 0.68-এ চলে আসে। 0.68-এ চলে আসে। এবং যদি পাঁচটা সার্কিট মানে কি বলেন তো? পাঁচটা সার্কিট মানে হলো এরকম 3 সেট কেবল, 5 সেট কেবল, 3 × 5 = 15টা কেবল টোটাল। ওকে, পাঁচটা এবং এবভ, পাঁচটার পরে আর নাই, পাঁচটা এবং এবভ। ওকে, পাঁচটা এবং এবভ হইলে সেটার ভ্যালু হয় 0.63। ওকে। ভ্যালুগুলো কত হয় সেটা আমি আলোচনা করব, এখন জাস্ট আপনাদের বোঝার জন্য একটু আলোচনা করলাম। যে ভ্যালু যদি এরকম পাঁচটা হয়, একটার জন্য কত, একটার জন্য হলো 1, দুইটার জন্য 0.87, তিনটার জন্য 0.83, চারটার জন্য 0.868, পাঁচটা এবং এবভ। যখন এই পাঁচ আসবে তখন 5 এবং এবভ। এবং 6 হলে কয়টা? ওই 0.63। 7 হলে কয়টা? ওই 0.63 হবে, বা 5 এবং এবভ এর জন্য এটা। ওকে। 1, 2 এর জন্য হলো এটা, 3 এর জন্য 83, 4 এর জন্য 66, 5 এর জন্য, 5 এবং above এর জন্য 63। ওকে। সো কাজে বুঝতেই পারছেন কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটা কিভাবে ড্রাস্টিক্যালি অনেক কমে যাচ্ছে। ওকে। আর হ্যাঁ, আর ডিরেটিং ফ্যাক্টর গুলো কি করতে হয়? ডিরেটিং ফ্যাক্টর গুলো প্রত্যেকটার ভ্যালু এরকম মাল্টিপ্লাই করতে হয়, মাল্টিপ্লাই করে একটা ভ্যালু আনতে হয়। তারপর সেই ভ্যালু নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা আমি আসতেছি, বলতেছি আপনাদেরকে। যেমন এখানে আমি একটা এক্সাম্পল হিসেবে দিছি, এক্সাম্পল কোন এক জায়গায় আমি একটা সাবস্টেশনে কাজ করতেছি, সেই সাবস্টেশনে আমার যে এলটি কেবলটা আছে সেই এলটি কেবলটা আমার আন্ডারগ্রাউন্ডে আসবে। ওকে, আন্ডারগ্রাউন্ডে আসবে। এখন আন্ডারগ্রাউন্ডে আসলে সেখানে যে টেম্পারেচারের ভ্যালু দেওয়া আছে সেটা 0.94 1, এই যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো আমি কোথায় থেকে পাবো? এই ভ্যালুগুলো আমি কোথায় থেকে পাবো? সেই ভ্যালুগুলো আমি পাওয়ার জন্য এই কেবলের ক্যালকুলেশনটা নিয়ে আসছি। কেবলের এটা দেওয়া আছে, অর্থাৎ আমি যে কোম্পানির কেবলটা ইউজ করব সেই কোম্পানির ইনস্টলেশন গাইডে সাধারণত এই বেলগুলো দেওয়া থাকে। এই যে ফ্যাক্টর বি, ফ্যাক্টর ডেভিয়েটেড কন্ডিশন ফর আন্ডারগ্রাউন্ড। আরেকটু শুরু থেকে আসি। টেকনিক্যাল ডাটা। ওকে, টেকনিক্যাল ডাটা। তারপর যদি আমি এখান থেকে আসি, টেকনিক্যাল ডাটা, বিবিএস নিয়ে আলোচনা করতেছি, তার মানে আপনারা আবার বলে ভাইবেন না যে আমি বিবিএস এর অ্যাডভার্টাইজ দিচ্ছি, মানে আমার কাছে এটা আছে তাই এটা নিয়ে আমি আলোচনা করতেছি আর কি। ওকে। তো এখন কেবল গুলো যে তৈরি করা হয় সেই তৈরি করা হয় একটা এম্বিয়েন্ট টেম্পারেচার ধরে তৈরি করা হয়। ওকে, যে মনে করেন এখানে ধরা আছে 35। এখানে 35 এর মানে কি? 35 এর মানে হলো আমি আমার কেবলটা যে জায়গায় ইনস্টল করব, হতে পারে সেটা মাটি, আন্ডারগ্রাউন্ড, হতে পারে সেটা এয়ার।
সেখানকার টেম্পারেচার যদি 35°C থাকে, তাহলে আমার ডি রেটিং ফ্যাক্টরের ভ্যালু হবে 1। ডি রেটিং ফ্যাক্টরের ভ্যালু হবে 1 মানে হলো কোনো কারেন্টের ডি রেটিং, মানে ডি রেটিং হবে না, অর্থাৎ ক্যাবিনের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি যদি 600 থাকে, ওই 600ই থাকবে। ওকে। বাট এখন আমি এমন এক জায়গায় ইনস্টল করলাম যেখানে আসলে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অনেক কম, 25°, সব সময় অল টাইম, 24 আওয়ার। এর টেম্পারেচারটা যে 25°, যে টেম্পারেচার, এটা কিন্তু যে এরকম না যে 6 ঘন্টা 25°, তারপর 8 ঘন্টা আবার 35, তারপর 8 ঘন্টা আবার 40°, তারপর আবার আবার কিছু সময়ের জন্য 30° হয়ে গেল। এরকম হইলে হবে না। এরকম হইলে ধরতে হবে ওই হাইস্ট যে টেম্পারেচার, অর্থাৎ এমন এক জায়গায় আপনি কেবলটা ইনস্টল করবেন যেটার হাইয়েস্ট টেম্পারেচারটা আপনাকে কনসিডার করতে হবে। ওকে, কোনো কারণে একটু লোয়েস্ট টেম্পারেচার আসলো বা এসি বা কোনো কারণে, সেটা না। আর তবে অনেক সময় ঠিক আছে, এটাই মানে মানে সচরাচর যেটা থাকে আর কি, সচরাচর যে টেম্পারেচারটা বা অধিক সময় ধরে যে টেম্পারেচারটা থাকে, সেটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। ওকে, দেখছেন এই 35, এই কেবলটা তৈরি করা হয়েছে 35°-র জন্য 1। তার মানে যদি টেম্পারেচার কম হয়, তাহলে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি বাড়বে, অর্থাৎ আমি যদি 600 এম্পিয়ারের কেবল নেই, সেটার আলটিমেটলি, এবং আমার টেম্পারেচার কম হওয়ার কারণে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটা 600 × 1.06 হয়ে যাবে, বেড়ে যাবে। আবার যদি মনে করেন আমার টেম্পারেচারটা বেড়ে গেছে, যেমন আমাদের দেশে তো এখন অনেক গরম। ওকে, তো টেম্পারেচার 40°, 45° হয়ে গেছে, ইয়ারে ইনস্টল করছি 40° টেম্পারেচার, তাহলে 0.93 হয়ে যাবে। এটা কিন্তু এম্বিয়েন্ট টেম্পারেচার। এম্বিয়েন্ট টেম্পারেচারটা হলো মানে কি, ইয়া মানে পরিবেশের তাপমাত্রা আর কি, সেটা। ওকে, এটা হলো অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার। তার মানে এখানে আমি যে, এখন এখানে আমার তো আসলে এখানে একটা এক্সাম্পল হিসেবে নিচ্ছি, যেটা হলো যে আমারটা আসলে কোথায় তৈরি করছি, কোথায় ইনস্টল করছি। আর কি এখানে আমি একটু দেখি একটা জিনিস, 0.93 মনে করেন আমার এই, আমি যে সাবস্টেশনে কাজ করতেছি, সেই সাবস্টেশনের যে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি বা যে টেম্পারেচারটা, সেই টেম্পারেচারটা হলো 40°। হ্যাঁ, 40°। তাহলে 40° হলে কি হবে? 40° হলে আসলে আলটিমেটলি আমার কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটা কমে যাবে, একটা ডিরেটিং ফ্যাক্টর আসবে, সেই ডিরেটিং ফ্যাক্টরের বের হলো 0.93। যে গ্রুপ দেখছেন এখানে, যে গ্রুপের ভ্যালু, যে 1 2 3 4 5 6 গ্রুপের ভ্যালু এখানে, কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি সার্কিট, নাম্বার অফ মাল্টি কোর কেবল, এখানে গ্রুপের অনেকগুলো ভ্যালু দিছে, বাট আমি এনএসি তে বা আইএসসি তে 5টা পর্যন্ত, এনএসসি তে 5টা পর্যন্ত, 5 সেট কেবল পর্যন্ত, আর জন্য আমি এনএসসি তে ওইটা 5 সেট পর্যন্ত বলছি আর কি আপনাদেরকে, 5টা কেবল সম্পর্কে। বাট আপনারা অ্যাকচুয়ালি দিতে চাইলে আরো এখান থেকে দেখে হবে, আমি শুধু আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যে আমি আপনারা কিভাবে সেই কাজটা করবেন। ওকে, তাহলে আমাদের টেম্পারেচার গেল, এরপর আসছে ডেপথ, ভেরিয়েশন অফ ডেপথ অফ লেইং। ওকে, ভেরিয়েশন অফ ডেপথ অফ লেইং, রেটিং ফ্যাক্টর ফর কেবল লেড ইন স্যান্ড। দেখছেন এখানে আসলে বিভিন্ন স্যান্ড আছে, তারপর দেখবেন আবার ভেরিয়েশন অফ স্পেসিফিক থার্মাল রেজিস্টিভিটি, এবং ফ্যাক্টর এ, ফ্যাক্টর বি, বিভিন্ন ইস্যু আছে, ওই যে এত থেকে এত ডিগ্রি, এত mm² থেকে এত এত থেকে। আপনারা আসলে এত কমপ্লিকেটেড ওয়েতে চিন্তা করতে পারলে ভালো, দিস ইজ নট ব্যাড। ডেপথ অফ প্লেইং আপনারা আসলে এখান থেকে ভ্যালুটা নিয়ে নেবেন। হ্যাঁ, এখান থেকে যে ভ্যালু, টুইন অর মাল্টি কোর কেবল, এটা আবার টুইন বা মাল্টি কোর, ডেপথ অফ প্লেইং টুইন অর মাল্টি কোর কেবল, টুইন অর মাল্টি কোর কেবল। তাহলে আমাদের তো আসলে একটা সিঙ্গেল কোর কেবলের কথা চিন্তা করতে হবে। ও, এটা হলো সরি ইনস্টলেশন ইয়ার। আপনারা এটাই এখান থেকে এটাই নেবেন যদি এরকম সিঙ্গেল কোরের জন্য জ্ঞান না থাকে। অর্থাৎ এটা ডেপথ হলো কি সেন্টিমিটার। তার মানে কি, আমরা যে কেবল কেবল আমরা যে ডেপথ মাটির নিচে ইনস্টল করি, সেটা হলো
সাধারণত যদি সেটা 540 সেন্টিমিটার, মানে বা 540 সেন্টিমিটার, সেন্টিমিটার সেন্টিমিটার যাব না, আমরা ওখানে যাব না, আমরা মিলিমিটারে চিন্তা করব। মিলিমিটারে যদি আমরা চিন্তা করি তাহলে এই যে এটা, সাধারণত আমরা যে ক্যালকুলেটর ইনস্টল করি সেটা হলো 700 mm। 700 mm এর ভিতরেই থাকে, বা 900 mm। 700 mm থেকে 900 mm এর ভিতরেই থাকে। এখানে সেন্টিমিটারে দিছে, আপনি সেটাকে করে নেবেন। তাহলে এই দুইটার মধ্যেই আমাদের থাকবে। তাহলে কি এখানে 1 বা 0.99 মাল্টিপ্লাই জন্য আমরা এটার জন্য রেটিং ফ্যাক্টর সোয়েল রেজিস্টিভিটি সাধারণত 1 ধরা হয়। এখানে দেখেন আমি এখানে 1 ধরছি আমাদের ইয়াতে। আহ, তারপর হলো ডেপথ অফ ইনস্টলেশন 0.95। একটু ইয়া ধরছিলাম আপনি, আপনার চাইলে মানে আপনারা যদি একজ্যাক্ট ভ্যালু পান তাহলে একজ্যাক্ট ভ্যালু ধরবেন, আর যদি একজ্যাক্ট ভ্যালু না পাওয়া যায় তাহলে 1 ধরে নেবেন। ওকে। সোয়েল রেজিস্টিভিটিটাও, সয়েল রেজিস্টিভিটি, ডেপথ অফ লেইং, এরপরে আসবে হলো সয়েল রেজিস্টিভিটি। এই যে সয়েল রেজিস্টিভিটি, সোয়েল রেজিস্টিভিটি আর থার্মাল রেজিস্টিভিটি আসলে একই জিনিস। এটা হলো সোয়েল রেজিস্টিভিটি, মানে থার্মাল রেজিস্টিভিটিটা এক্স্যাক্টলি ইউজ, এক্সাক্ট শব্দ আর কি কারেক্ট। থার্মাল রেজিস্টিভিটি মানে কি? থার্মাল রেজিস্টিভ মানে মানে হলো সোয়েলের ভিতর দিয়ে কি পরিমাণ হিট, এটা কিন্তু সোয়েলের ভিতর দিয়ে হিট কত দ্রুত পার হইতে পারে বা কতটুকু বাধা পায়, এরকম টাইপের আর কি। সোয়েল রেজিস্টিভিটি আপনারা এটা এখানে এটা যদি একজ্যাক্ট ভ্যালু যদি আপনারা আসলে, এটা তো জানাটা অনেক টাফ, কারণ হলো হলো সোয়েলের ওই সোয়েল রেজিস্টিভিটি, থার্মাল রেজিস্টিভিটি, ওই যে মাটিতে আপনি ইনস্টল করবেন ওখানে আসলে এটা তো তাহলে ক্যালকুলেট করে বের করতে হবে। ওকে। তো সেক্ষেত্রে আপনারা 1 ধরে নেবেন, 1। এবং নাম্বার অফ সার্কিট আমি দেখাবো আপনাদেরকে, এটা কোথায় আছে, কোন স্পেসিফিকেশন বলা আছে। নাম্বার অফ সার্কিট জাস্ট এক্সাম্পল হিসেবে যদি মনে করেন নাম্বার অফ সার্কিট আমার 1, নাম্বার অফ সার্কিট যদি 1 হয় তাহলে 1 হবে। আর নাম্বার অফ সার্কিট যদি আমার দুইটা, মনে করেন নাম্বার অফ সার্কিট আমার দুইটা, তাহলে 0.87 হবে। ওকে। সো তাহলে আমার ফাইনাল ভ্যালু হবে কি সবগুলোর মাল্টিপ্লিকেশন। এটা হলো 3, এক্ষেত্রে আবার সেটা 1.0, 1.0, তারপর আবার 0.8। তাহলে এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, কত আসে? 0.93, 0.93 ইন্টু হলো 1 ইন্টু 1 ইন্টু হলো 0.087, তো আসছে 0.8091, 0.8091, 0.8091। ওকে, 0.8091। তার মানে কি হলো? অর্থাৎ তার মানে হলো আমি যে কেবলটা সিলেকশন করলাম সেই কেবলের কারেন্ট, স্বাভাবিকভাবে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি যদি 100 হয়, তাহলে এটা দ্বারা এই মাল্টিপ্লাই করলে, অর্থাৎ আমার ইনস্টলেশনের ওই যে থার্মাল, আমার ইনস্টলেশনের ইয়ার কারণে এটা কমে আসবে। ও আরেকটা বিষয় আমি আসলে ইয়ে করছি, যেটা এই টেম্পারেচারটা যখন আমি ক্যালকুলেট করছি তখন কিন্তু আসলে ওই যে এয়ারের কনসিডার করছি যে 40°C। তা আমরা যদি এয়ারে ইনস্টল করি তাহলে কিন্তু ওই যে সোয়েল রেজিস্টিভিটিটা আসবে না, অর্থাৎ সোয়েল রেজিস্টিভিটিটা আসবে না, ডেপথ অফ ইনস্টলেশনও আসবে না, শুধু এই দুইটা আসবে, এটা আসবে আর এটা আসবে। ওকে। আমরা যদি আন্ডারগ্রাউন্ড ইনস্টল করি তাহলে চারটাই আসবে, আর যদি এয়ারে ইনস্টল করি তাহলে শুধু এটা আসবে আর এটা আসবে। এটা আসবে, আপনারা ইচ্ছা করলে এই দুইটা জিনিস এখান থেকে নাও রাখতে পারেন, ডিলিট করে দিতে পারেন, শুধু এই দুইটাই থাকবে। অথবা আপনারা যদি একটা এক্সেল ফাইল ক্রিয়েট করেন তাহলে 1 1 1 করে দিলেন, কারণ 1 যদি রাখেন তাহলে আসলে এটা থাকা না থাকা একই জিনিস। ওকে। থাকা না থাকা কি একই জিনিস। ওকে। এখানে একটা এক্সাম্পল দিলাম আমি, যে ইন এ ব্রাঞ্চ সার্কিট টোটাল লোড অফ 2 কিলো এম্পিয়ার, 2 কিলো এম্পিয়ার। মনে করেন আমার কোনো একটা বাসা বাড়িতে হোক বা ইন্ডাস্ট্রিতে হোক বা কোনো এক জায়গায় হোক, এখানে আমার লোডের পরিমাণ হলো 2 কিলো এম্পিয়ার, 2 কিলো এম্পিয়ার, সরি 2 কিলোওয়াট, 2 কিলোওয়াট। তাহলে আমার লোড কারেন্ট কত হবে? স্বাভাবিকভাবে লোড কারেন্ট হবে 2000 এম্পিয়ার, 2000 ওয়াট ডিভাইডেড বাই 200, এটা সিঙ্গেল ফেজ, 230 × 0.8। আমার এটি এম্পিয়ারে বের করতে হবে, কারণ হলো পাওয়ারের সূত্র কি? পাওয়ারের সূত্রটা হলো রো 3 পি ইকুয়াল টু, পাওয়ারের সূত্রটা হলো পি ইকুয়াল টু এস কিউ আর টি 3
√3 ভি ভি ইন্টু আই ইন্টু কস থিটা। থিটাটা আমি এখানে আমার ল্যাপটপে হয়তো থিটাটা খুঁজে পাওয়াটা এখন পি ইকুয়াল টু √3 ভিআই কস থিটা, এটা হলো 3 ফেজের জন্য। বাট যদি সিঙ্গেল ফেজ হয় তাহলে হলো কি পি ইকুয়াল টু ভিআই কস কস থিটা। এন্ড কস থিটাটা কখন আসবে বলেন তো? অর্থাৎ ইউনিটটা যদি ওয়াটে থাকে, ওই যে পাওয়ারের ইউনিট যদি ওয়াটে থাকে তাহলে এখানে কস কস থিটা আসবে। আর পাওয়ারের ইউনিট যদি কে ভি তে থাকে তাহলে আর কস থিটা আসবে না। তাহলে কি হবে না, কস থিটা আসবে না। ওকে, এই জিনিসটা কিন্তু আপনাদের এই ক্যালকুলেশন করার সময় মাথায় রাখতে হবে। যেমন এখানে আমি যে ক্যালকুলেট করছি 500 MVA, 500 MVA ক্যালকুলেশন দেখছেন, এখানে কিন্তু আমার ওই যে কোনো পাওয়ার ফ্যাক্টরের ইস্যু নাই। বাট এখানে কিন্তু পাওয়ার ফ্যাক্টর আসতেছে, এই যে 0.8 পাওয়ার ফ্যাক্টর আসছে। কেন আসছে? কারণ এটা কিলোওয়াটে দেওয়া আছে, অর্থাৎ কিলোওয়াটে দেওয়া থাকলে পাওয়ার ফ্যাক্টর আসবে, কিলোওয়াটে না থাকলে পাওয়ার ফ্যাক্টর আসবে না। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে আমার এখানে এম্পিয়ার আসলো কত? 10.87 এম্পিয়ার। ওকে, 10.87 এম্পিয়ার। এখন আমার ডি রেটিং ফ্যাক্টর কত আসছিল যেন? ডি রেটিং ফ্যাক্টর আসছিল আমার, এটাকে এক্সাম্পল হিসেবে দিচ্ছি আমি। আচ্ছা, এক্সাম্পল হিসেবে না, আমার এখানে ডি রেটিং ফ্যাক্টরটা আসছিল 0.8091। ফাইনাল ভ্যালুটা আসছিল হলো এটা। ওকে, ফাইনাল ভ্যালু আসছিল এটা। এখানে ছিল কত? পয়েন্ট। আচ্ছা, এখানে আরেকটা ফ্যাক্টর আছে, এটা 1। এখানে আমি 83 হিসেবেই লিখলাম। কেন 83 লিখছি আমি বলতেছি। আহ, এখানে আমার 2 কিলোওয়াটের মোটর 10 এম্পিয়ার, এখানে আমার আসলে এক এক সেট কেবল ইউজ হবে, আবার আসলে টু রান কেবল ইউজ করার প্রয়োজন নাই। ওকে, টু রান কেবল ইউজ করার প্রয়োজন নাই, সেই হিসাবে আমি এখানে 1 লিখতে পারি। কিন্তু যেহেতু আমরা একটা এক্সাম্পল দিচ্ছি জাস্ট ক্যালকুলেশনের জন্য, বোঝার জন্য যে ডিরেটিং ফ্যাক্টরটা কিভাবে কাজ করে, সেজন্য আমি এখানে 0.83 নিয়ে আসছি আর কি। ওকে, আমার ডিরেটিং ফ্যাক্টরটা হলো কি 0.83, তার মানে অ্যাকচুয়াল লোড কারেন্ট, অ্যাকচুয়াল আমার লোড কারেন্টটা এত হলেও আমার অ্যাকচুয়াল লোড কারেন্টটা আমি হয়ে যাবে কত, এত ডিভাইডেড বাই 13 এম্পিয়ার। অর্থাৎ আমাকে এমন একটা কেবল সিলেকশন করতে হবে যে কেবলের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি 13 এম্পিয়ার হতে হবে। কারণ কেবলের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি যদি 13 এম্পিয়ার হয়, তাহলে হয়তো এটা তো আমি তো আসলে অ্যাকচুয়ালি 13 এম্পিয়ার পাবো না, আমি আসলে ওই যে ডিরেটিং দিয়ে কিছুটা ডিরেটেড হয়ে যাবে। আপনি যদি ওই 13 এম্পিয়ার আবার যদি ইনটু 0.083 করেন তাহলে দেখবেন আবার সেটা সেটা সেই ভ্যালু চলে আসবে কত, ওই 10 পয়েন্ট চলে আসবে, 10.87 হয়ে যাবে। ওকে, এখানে আমি যে কাজটা করছি সেটা হলো যে অনেকেই দেখবেন এই কাজটা অন্যভাবে করে। অনেকেই এই কাজটা কিভাবে করে, যে মনে করেন আমার ভ্যালু আসছে কত, 10.87 এম্পিয়ার। ওকে, এখন 10.87 এম্পিয়ারের জন্য একটা কেবল সিলেকশন করে 2.5 mm স্কোয়ার। 2.5 mm স্কোয়ারের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি কত, 20 এম্পিয়ার। তখন এই 20 এম্পিয়ারকে তারা 20 এম্পিয়ার 20 ইন্টু 0.083 মাল্টিপ্লাই করে। অর্থাৎ আমি যদি 2.5 mm স্কোয়ার কেবল এই ইনস্টলেশন, এই যে ডিরেটিং ফ্যাক্টর এই কন্ডিশনে ইনস্টল করি, তাহলে আমার 2.5 mm স্কোয়ারের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি 20 থাকবে না, সেটা 16-এ চলে আসবে। সেটা কিসে চলে আসবে? 16-এ চলে আসবে। ওকে, এটা ফ্যাক্টরের উপর ভিত্তি করে 16-এ চলে আসবে। এখন আমার রিকোয়ারমেন্ট কত? আমার রিকোয়ারমেন্ট হলো 10.87, তার মানে 2.5 mm স্কোয়ার ইজ ফাইন। ওকে, বাট আমি যেটা সিলেকশন করি সেটা হলো যে আমার যে লুপ কারেন্ট আছে সেই আমি অর্থাৎ কেবল সিলেকশন করে, এটা হলো অনেকেই করে যে কেবল সিলেকশন করে কেবলের কারেন্ট রেটিংটাকে মাল্টিপ্লাই করে। কিন্তু আমি সেটা না করে আমার যে লুপ কারেন্ট আছে এটা কি করে দেখেন, এখানে আমি কি করছি বলেন, এটাকে মাল্টিপ্লাই করছি। ওকে, মাল্টিপ্লাই। এখন আমি কেবল সিলেকশন করে মাল্টিপ্লাই না করে, কারণ কি, মনে করেন আমার এখানে লোড কারেন্ট যদি এখন এখানে 500 এম্পিয়ার হয়, আমি এখানে কেবল নিয়েছি 250 mm স্কোয়ার, যার রেটিং হলো 400। ওকে, তখন মাল্টিপ্লাই করলে ওই যে আমার যে 0.83 মাল্টিপ্লাই করলে আসবে কত, 333। তার মানে কি 240 যে আমি কেবলটা নিছি এটা সঠিক কেবল নেই নাই। তখন কি করতে হবে, এখানে আবার 240 এরপরে 300 দিয়া এখানে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি কত, বারবার এই হিসাবটা আমাকে করতে হবে।
2.5 mm² এর জন্য হয়তো বাই ডিফল্ট এটা সহজ হয়ে গেছিল জিনিসটা। বাট আপনি যখন এরকম বড় সাইজের কেবেলে যাবেন, তখন এখানে এই যে দেখেন এটা কত আসছে, 415, 415, তার মানে আমার 200 এম্পিয়ার, 300 এম্পিয়ারে হচ্ছে না, তখন আমি কিসে যাবো, 400 এম্পিয়ারে। এবং 400 এম্পিয়ারের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি ধরে নিলাম 600, তারপর মাল্টিপ্লাই করলে কত হয়, 498। আমার প্রয়োজন কত, 500, এরপরও দেখেন ফিট হচ্ছে, অর্থাৎ বারবার আমাকে ক্যালকুলেশন করতে হচ্ছে। তাহলে এখন এই বারবার ক্যালকুলেশন অ্যাভয়েড করার জন্য আমি যে কাজটা করি, আমার যে লুড কারেন্ট আছে সেই লুড কারেন্টটাকে আমি ডিরেটিং ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করে যে আমার আসলে কত প্রয়োজন। ওকে, আমার আসলে 13, তার মানে আমি যদি এমন একটা কেবল সিলেকশন করি যে কেবলের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি 13 বা তার বেশি, এবং সেই কেবলটা যদি ওইখানে আমি ইনস্টল করি, তাহলে আমার এটা ফুলফিল করবে, আমার রিকোয়ারমেন্টটা ফুলফিল করবে। ওকে, এটা হলো 13। ও হ্যাঁ, 13, এরপরে আবার একটা ইস্যু আছে, এটা তো হলো আমার ডিরেটিং ফ্যাক্টর। ওকে, ডিরেটিং ফ্যাক্টর ইউজ করে আমি পাইলাম কত, 13, অর্থাৎ 13 এম্পিয়ারের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি সম্পন্ন কেবল যদি ইনস্টল করি, তাহলে আমি আগে অ্যাকচুয়ালি পাবো হলো এত, কারণ বাকিটা আমার ডিরেটেড হয়ে যাবে। এখন এটার সাথে আবার এস পার এনএসি 125% ডিরেটেড লোড কারেন্ট, অর্থাৎ আমার কিছু এক্সট্রা রাখতে হবে। এটা হলো এনএসি অনুযায়ী আমরা যে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি ক্যালকুলেট করবো, সেই কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটা, অর্থাৎ আমার যে লোড কারেন্ট তার 125% বেশি থাকতে হবে। আমার কিন্তু এখন লোড কারেন্ট 10.85 না, আমার এখন এডি রেটিং ফ্যাক্টরের কারণে লোড কারেন্ট হয়ে গেছে কত, 13। আমার এখন ডি রেটিং ফ্যাক্টর কত হয়ে গেছে, 13। সো আমরা 1.25 করবো কিসের, 1.25 করবো 13-এর। আমি যদি 13-এর 1.25 করি, তাহলে আমার কত আসে, 16.35। 16.35, ওইটা ওই যে ওখানে যেটা আমরা দেখছিলাম যে 16.35 হলে যে কারেন্ট রেটিং, আমরা যে আমাদের যে বিভিন্ন কেবল আছে, কেবলের যে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি, যেমন আমরা সাধারণত ইনডোরের জন্য 2.5, এগুলো আসলে বিওয়াই এ কেবল ইউজ করি, এই যে বিওয়াই। ওকে, বিওয়াইএ, এটা হলো কি, বিওয়াইএ কেবল ইউজ করছে। বিওয়াই এর মানে কি সেটা আমি বলতেছি পরে। বিওয়াই এর জন্য আমরা কিছু ইনস্টল করবো, এআরএ। এআরএ হলো কত, 16, 16, আমি এখানে যাবো 19, কারণ 16 আমাদের হলো 16 হচ্ছে একটু বেশি। আমি যাবো আসলে 19-এ, তো 19-এ যদি যাই, কত আসে সেটা, 1.3, 1.3, 1.5, 1.5, 2.5, 2.5 হলো কত, 2.5 হলো দেখাচ্ছি 18, 18। কিন্তু এর উপরে এগুলো নিতে পারি, কিন্তু আমি আসলে এই আমি যে কাজ করি, কেন আমি এখানে দেখেন, এখানে আমি আগে থেকে করে রাখছি 2.5, আমি আসলে এটা ফলো করি না। ওই যে এখানে যে চার্টটা দেওয়া আছে, এটা আসলে আমি এখান থেকে নেই না, বাট আপনাদের বোঝানোর জন্য যে যে এটা এখানে কিভাবে কাজ করে এটা, আমি আরেকটা জিনিস ফলো করি, সেটা হলো, আমি যদি আপনাদেরকে আরেকটা জিনিস ফলো করি, সেটা হলো আহ, এই যে এটা টাইপস, সাইজ, ক্যাপাসিটি অফ প্রোটেকশন কন্ডাক্টর এন্ড রিকোয়ার্ড ইসিসি সাইজ। এটা হলো আমাদের ওই যে একরোড, আমাদের যে ইন্ডাস্ট্রি গুলো আছে, ইন্ডাস্ট্রি গুলোতে জন্য যে একটা একরোড নামে একটা অর্গানাইজেশন প্রতিষ্ঠা হয়েছিল, ওই একরোডে একটা ডিজাইন করছে আর কি কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি। কারণ হলো আমাদের যে আমাদের যে বিবিএস ক্যাটালগ, আমি বিবিএস বলছি না, বা আমাদের যে কারেন্ট, আমাদের যে কেবল যে কোম্পানিগুলো আছে, তারা এখানে যে রেটিংটা নেয়, এটা আসলে আহ, কি বলবো, যে এটা আসলে 100% না, নাও হইতে পারে আর কি। ওকে, নাও হইতে পারে, সেজন্য আমাদের এক রড, এক রড থেকে এই যে একটা, ওরা একটা করছে যে এই কারেন্ট ক্যারিং ক্যাপাসিটির এটা, ওকে, যে বিওআই কেবলের জন্য এই যে এটা, এটা ডিরেটেড ভ্যালু অফ এম্পাসিটি অফ কন্ডাক্টর সিলেক্টিং সিবি ফিউজ, এখানে কত আছে, এই যে দেখেন 2.5, 2.5, 2.5 এর জন্য 20। ওকে, এই জন্য আমি 20 সিলেক্ট করছি। হ্যাঁ, হইতে পারে, হয়তো অনেকে বলতে পারেন একটু বেশি, একটু বেশি হলে তো কোনো সমস্যা নাই। হ্যাঁ, সামান্য, তার সাথে যদি কেবলটা পুড়ে যায়, আর যদি একটু বেশি হলে কোনো সমস্যা নাই, তাই না? এটাই হলো। তো এখন আমি এটার জন্য তো একটা এক্সাম্পল দিচ্ছি, এখন এই যে 400 এম্পিয়ার বা 500 এম্পিয়ারের জন্য আমি আর একটা এক্সাম্পল দিব নেক্সট ক্লাসে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এরপর এই পর্যন্ত যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি প্রবলেম সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।